সম্প্রতি উচ্চ আদালত থেকে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে করা একাধিক রিট যখন খারিজ হতে আমরা দেখছি, ঠিক সেই সময় সম্ভবত নাহিদ ইসলামদের আত্মবিশ্বাস কিছুটা না অনেক বেশি বেড়ে গেছে। এবং সেই আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার ফলে যে সকল কথাবার্তা আমরা এখন শুনতে পাবো সেগুলো খুবই ইন্টারেস্টিং হবে। যেমন নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, প্রফেসর ইউনূস সরকার প্রচণ্ড সফল ছিল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল। আন্তর্জাতিক মহল তাকে প্রচণ্ড সহযোগিতা করেছে, অনেক অর্থ সহযোগিতা আন্তর্জাতিক মহল তাকে করেছে, প্রফেসর ইউনূস আনতে পেরেছেন এবং বহু দেশ তাকে দাওয়াত দিয়েছে। দাওয়াত খেয়ে তিনি দাওয়াত ফুরাতে পারেননি, কিন্তু বর্তমান সরকার বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ, এমনকি কোনো দেশ বিএনপিকে দাওয়াতও দিচ্ছে না। মানে প্রফেসর ইউনূস অনেকটা হ্যাংলার মতো, যে মানে নিজের ব্যক্তিগত সফর, রাষ্ট্রীয় সফর দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা জলাঞ্জলি দিয়েছেন এবং সেই জলাঞ্জলির ইতিহাসগুলোও আমরা জানি, সেই ব্যাপারগুলোকে সফলতার ব্যাপার বলছেন। চলুন একটু বুঝে দেখি নাহিদ ইসলাম কি বলতে চাইছেন প্রফেসর ইউনূস সরকার সম্পর্কে এবং মানে তার সরকার সম্পর্কে এবং বিএনপি সরকার সম্পর্কে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং এই ব্যাপারটা আলোচনা করলেই বোঝা যায় যে জুলাই আন্দোলন যারা করেছে, সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, তারা আদতে দেশের স্বার্থে কিংবা মানুষের স্বার্থে রাজনীতি করতে চান নাকি ব্যক্তি স্বার্থেই সব কিছু করতে চান। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূসকে আমরা বলতে শুনেছিলাম যে এই ভিডিওটা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেড়ায়, ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে সারা পৃথিবীর মানুষ আমার কাছে দরখাস্ত পাঠাচ্ছে, লোকজন চাচ্ছে, খালি দরখাস্ত পাঠাচ্ছে যে তুমি আমাকে এতজন মানুষ দাও, তরুণ দাও, আমাকে এতজন দাও, খালি দরখাস্ত পাঠাচ্ছে। এখনই যদি এত দরখাস্ত আসে তাহলে এক বছর পরে এই দরখাস্তের পরিমাণ কত হবে আমরা তো দিয়ে শেষ করতে পারবো না। মানে পৃথিবীর লোকজন, পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা কিংবা প্রধানমন্ত্রীরা প্রফেসর ইউনূসকে খালি দরখাস্তই দিয়েছে এবং দরখাস্ত দেওয়ার ফলে আমরা দেখেছি বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যেতে, বাংলাদেশের পাসপোর্টের দাম মূল্য তলানিতে নামতে এবং কোনো দেশ বাংলাদেশে 1 টাকা বিনিয়োগ না করতে দেখেছি। কোনো দেশ বাংলাদেশের ব্যাপারে মানে কোনো দীর্ঘমেয়াদী ডিসিশন নিতে ইচ্ছা পোষণ করেনি, তেমনটা দেখেছি। একমাত্র আমেরিকা, যার এজেন্ডা বাস্তবায়নের জন্যই প্রফেসর ইউনূস সরকারকে বসানো হয়েছিল, সেই আমেরিকা অতি উৎসাহ দেখিয়েছে, যার পরিণাম আমরা এখন দেখছি যে বাংলাদেশের বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ ভিড়বে, বাংলাদেশের বিমানবন্দরগুলো বা আমেরিকার মানে জন্য ব্যবহার করার জন্য মুক্ত করে দেয়া হচ্ছে, সেরকম চুক্তি হতে চলেছে। কারণ প্রফেসর ইউনূস বড় চুক্তিটা করে গেছেন, সেই চুক্তির আন্ডারে এই চুক্তিগুলো করতে এখন বিএনপি সরকার বাধ্য। সেই বিএনপি সরকারকে নাহিদ ইসলাম বলছেন ব্যর্থ, প্রফেসর ইউনূস নাকি সফল। মানে প্রফেসর ইউনূসের কাছে ওই যে মানে দরখাস্ত পাঠাতো এবং প্রফেসর ইউনূস এই দেশটাকে বর্বর থেকে সভ্যতায় এনেছেন, সভ্যতায় এনে মানে আদালত চত্বরে কিভাবে ডিম মারতে হয়, সারা দেশে কিভাবে মব করতে হয় সেটা শিখিয়েছেন। সেই ডিমগুলো এখন ঘুরে আসছে, ঘুরে এসে যারা আদালত চত্বরে ডিম মেরেছিল তাদের শরীরে আঘাত করতে শুরু করেছে তখন একটু বেসামাল কথাবার্তা আমরা শুনবো, এটাই স্বাভাবিক। কি বলছেন তিনি আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে এই সরকার এখনও কোনো, আজকের পত্রিকার না, আমি আপনাদেরকে বলি যে কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন এবং দেশে টাকা আনার ক্ষেত্রে ডক্টর ইউনূস যতটা সক্ষমতা দেখিয়েছে, এই সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো একটা দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি। IMF-এর ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে। মানে এই বক্তব্যের মানে পুরো বক্তব্যর একটা বড় অংশ জুড়ে কালবেলা ফটোকার্ড করেছে। এদিকে আজকের পত্রিকা শিরোনাম করেছে এমন, শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে এই সরকার এখনও কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি। নাহিদ ইসলাম
মানে কোনো দেশ এই সরকারকে দাওয়াত দেয়নি এই কথা বলছেন। নাহিদ ইসলাম কি ভুলে গেছেন যে এই সরকার যেদিন শপথ নেয় সেই দিন ভারতের প্রতিনিধি লোকসভার স্পিকার এসেছিলেন এবং লোকসভার স্পিকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেছিলেন তারেক রহমানের কাছে, এবং সেই চিঠিতে নরেন্দ্র মোদী তারেক রহমানকে সস্ত্রীক ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন? নাহিদ ইসলাম কি সেটা জানেন? নাকি না জেনে প্রফেসর ইউনূসের দালালিটা ঠিকভাবে করতে না পারলে অনেকটা চাকরি থাকবে না এরকম পর্যায়ে হবে বলেই এই বক্তব্যগুলো আসছে? প্রফেসর ইউনূসের আপনি প্রশংসা করেন, সমস্যা নেই, কিন্তু প্রফেসর ইউনূসের একটা ভুল নিয়েও আপনাদেরকে কথা বলতে দেখলাম না। হামে 500 শিশু মারা যাচ্ছে, আপনাদের একটা কথা নেই। আপনাদের সরকার যে হামের এই মহামারীর জন্য পুরোপুরি দায়ী, অবশ্য মানে দায়টা দেওয়ার উপায়ও নেই, কারণ এখন তো আর অভিযোগ করাও যাবে না প্রফেসর ইউনূস সরকারের বিপক্ষে, কারণ আদালতে যখন রিট করা হয়েছে আদালত পর্যন্ত রিট খারিজ করে দিয়েছেন। আদালত থেকে যেহেতু বলে দেওয়া হয়েছে প্রফেসর ইউনূস সরকার তাদের কোনো দোষ নেই, তাদের কোনো দোষ নিয়ে তদন্ত করার কোনো প্রশ্নই আসে না, এবং তাদের মানে দেশ ত্যাগে নিষেধাজ্ঞারও কোনো প্রশ্ন আসে না। সুতরাং প্রফেসর ইউনূসের প্রশংসা করা এখন আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে এক ধরনের, এটা বলতেই হয়। কি বলছেন নাহিদ ইসলাম, চলুন একটু ভিতরে ঢুকে। তিনি বলছেন যে সরকারের লোকেরা আগে বলেছে নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে, কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায়নি। IMF-এর ঋণ তাদের বন্ধ হয়ে গেছে। অথচ এই ভদ্রলোক বোধহয় জানেন না যে প্রফেসর ইউনূস ওই আশিক চৌধুরী বিডাতে আশিক চৌধুরীকে বসিয়ে কোটি কোটি টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা নষ্ট করে বিনিয়োগ সম্মেলন করেছে, কিন্তু প্রফেসর ইউনূস সরকারের আমলে বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। টোটাল দেশি বিদেশি বিনিয়োগ কমেছে 75 থেকে 80%। এই যখন অবস্থা, তখন তিনি কিভাবে ক্রেডিটটা নিজেদের ক্রেডিট হিসেবে দাবি করেন যে প্রফেসর ইউনূস সরকারের আমলে পৃথিবীর লোকজন তাদেরকে দিয়েছে আর বিএনপি সরকারকে দাওয়াতও দিচ্ছে না? যে দাওয়াতগুলো আপনারা খেয়ে বেরিয়েছেন সারা পৃথিবীতে 13 থেকে 14টা দাওয়াত, সেই 13 থেকে 14টা দাওয়াতের হিস্ট্রি ঘাঁটা কিন্তু শুরু হয়েছে। সেই হিস্ট্রিতে আমরা দেখেছি যে এক যুক্তরাজ্য সফরে, সেই সফরে 39 না 44 জনের 39 জনের বহর ছিল। সেই বহরে প্রফেসর ইউনূস যে রুমে 4 রাত থেকেছেন, সেই রুমে প্রতি রাতে ভাড়া হচ্ছে 10 লাখ টাকা। প্রফেসর ইউনূসের নিজের ইনকাম করা টাকা দিয়ে হোটেল ভাড়া দিয়েছেন। 10 লাখ টাকা পার নাইট খরচ করেছেন তিনি। হ্যাঁ, তিনি সরকার প্রধান, তিনি না হলে করলেনই, কিন্তু যে হোমরা চোমরা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গিয়েছিলেন, সেই কর্মকর্তা কর্মচারীদের জন্য যে রুম বরাদ্দ করা হয়েছিল, সেই এক একটা রুমের প্রতি রাতে শুধুমাত্র ঘুমানোর, অন্য কিছু না, খাওয়া টাওয়া না, কিন্তু শুধুমাত্র ঘুমানোর বিল 1.5 লাখ টাকার বেশি। এক রাতে ঘুমানোর জন্য 1.5 লাখ টাকা খরচ করছেন। রাষ্ট্রের উন্নয়নটা করেছেন সেটা তো আমরা জানি। 13টা সফর করেছেন বিভিন্ন দেশে, সেই 13টা সফরের মাত্র 2 থেকে 3টা সফর হচ্ছে রাষ্ট্রীয় সফর, সরকারি সফর। বাকি সবগুলোই প্রফেসর ইউনূসের ব্যক্তিগত সফর, যেগুলোকে তিনি রাষ্ট্রীয় সফর হিসেবে চালিয়ে দিয়েছেন। ব্রিটেনের রাজার কাছ থেকে যে পদক নেওয়ার জন্য তিনি গিয়েছিলেন দলবল নিয়ে, সেই পদক নেওয়ার কাজটা কি রাষ্ট্রের কাজ? সেটা তো তার ব্যক্তিগত অর্জনের জন্য তিনি গিয়েছিলেন। তো ব্যক্তিগত অর্জনে তিনি ব্যক্তিগত সফর করবেন, 1 2 জন তিনি তার নিজের টাকা দিয়ে করবেন, কিন্তু রাষ্ট্রীয় সফর, এই 40-50 জনের বহর নিয়ে রাষ্ট্রীয় সফর কিভাবে হয়? এবং রাষ্ট্রের টাকা গচ্চা দেওয়ার এই যে ঘটনাগুলো ঘটিয়েছেন, সেখানে সেই ব্যাপারগুলো বিন্দুমাত্র আপনাদেরকে ভাবায় না। আমরা দেখেছি যে সর্বশেষ যে কপ সম্মেলনে গেলেন আজারবাইজানে কপ সম্মেলনে গেলেন 79 জন নিয়ে। 79 জন কপ সম্মেলনে কি জন্য গিয়েছেন, কি করতে, কি কাজ, সেটাও তো একটা বড় ব্যাপার।
কি বলছেন তিনি? তিনি আজকে বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট, কর্মসংস্থান এগুলো নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন সরকার বর্তমান দেশের অর্থনীতি খুব ভালোভাবে ফেস করতে পারত যদি তারা ন্যূনতম জাতীয় ঐক্য বজায় রাখত। তার মানে হচ্ছে যে নাহিদ ইসলামদের যদি তারা মন্ত্রী বানাতো। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের সঙ্গে অত্যন্ত সম্পর্কিত। আমরা দেখলাম প্রথম অধিবেশনে সরকার জুলাই সনদ ও গণভোটে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি। এরা এখনও ওই জুলাই সনদ গণভোট নিয়েই আছে, অথচ এরা সমসাময়িক এজেন্ডা নিয়ে একটা কথা বলতে চায় না। এরা হামের শিশু মৃত্যু নিয়ে একটা কথা বলতে চায় না। হামের শিশু মৃত্যু নিয়ে কেন রাস্তায় নামে না? রাস্তায় নামে না এই কারণেই যে রাস্তায় নামলে এটা প্রমাণিত হয়ে যাবে যে প্রফেসর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলেই, যেটা এই যে 2-3 দিন আগে ইউনিসেফের প্রতিনিধি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে 6 বার সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ যে হাম মহামারী হবে, তোমরা সাবধান হও। 10টা মিটিংয়ে তারা সতর্ক করেছিল, অর্থাৎ 16 বার অন্তত সরকারকে সতর্ক করেছিল তারা, কিন্তু সরকার কর্ণপাত করেনি। অবশেষে মহামারী হয়েছে। এই যে 500 শিশু মৃত্যু, এটাকে গণহত্যা ছাড়া অন্য কিছু বলার উপায় আছে? অবশ্য এখন আর কোনো কিছুই বলার উপায় নেই, কারণ নানা দিকের সমঝোতায় নানাভাবে এটা জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এদিকে ওদিকে। শুধুমাত্র জায়গাগুলোর নাম বলছি না, কারণ তাতে করে মানে আইনের মানে মার প্যাচে পড়ে যেতে পারি, এই কারণে যে নানা দিক থেকে প্রফেসর ইউনূসকে একটা ফেরেস্তা সরকার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা চলছে। মেটিকুলাস ডিজাইনগুলো এখনও চলছে। কোথায় থেকে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আদতে কে মানে দেশের পক্ষে, কে দেশের বিপক্ষে, এটা বুঝতে হলে সম্ভবত আমাদেরকে অনেক বড় জ্যোতিষবিদ হতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।